হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্যাভেজ 420 আমরা শিডিউল করে যে একটার পর একটা সিনেমা আনছি, সেই হিসেবে আজকের যে সিনেমাটি পড়েছে সেটার নাম হচ্ছে দ্য লাইফ অফ ডেভিড গেল। মানে কোন একজন ব্যক্তি যার নাম হচ্ছে ডেভিড গেল, তার লাইফ সম্পর্কে আমরা জানবো। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2003 সালে এবং এই সিনেমাটি সম্পর্কে আমি সংক্ষেপে কি বলবো, সিনেমাটার কাহিনী প্রথমে তোমার কাছে স্লো মনে হতে পারে এবং অনেকটা একগোড়া মনে হবে, কিন্তু সিনেমার লাস্টে গেলে তুমি বুঝতে পারবে যে এই সিনেমাতে আসলে কি টুইস্ট ছিল। মানে তুমি যেটা কল্পনা করনি সেরকম একটা কিছু এখানে হতে চলেছে। তবে আমি আমার মতো চেষ্টা করবো এই সিনেমাটিকে আমার মতো মার্শালা দিয়ে আরো ইন্টারেস্টিং করার জন্য, যাতে তোমরা বোরিং ফিল না হও। তো যাই হোক, এই সিনেমাটি নির্মাণে তৎকালীন সময় ব্যয় হয়েছিল 400 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছিল 750 কোটি টাকা বা এরকম। সিনেমাটি বক্স অফিসে সেরকম হিট হয়নি, কারণ এই সিনেমাতে সেরকম অ্যাকশন ছিল না, সেরকম বিগ বাজেটে কোনো প্রোডাকশন কোম্পানি থেকে রিলিজ হয়নি, তো এর জন্য হুইজ অ্যাটেনশন এটা পায়নি। তবে যে কয়জন এই সিনেমাটি দেখেছেন, এই সিনেমাটির গল্পকে অনেক বেশি রেটিং দিয়েছেন। প্রায় 1,28,000 মানুষ এই সিনেমাকে IMDb-তে 10-এ 7.5 রেটিং দিয়েছেন। তো বুঝতেই পারছো এটা একটা আন্ডাররেটেড সিনেমা, মানে সিনেমা বেটার বাট ওরকম সারা পায়নি। তো চলো বাড়তি কোনো কথা না বলে আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, যেটা আমাদের বরাবরই থেকে থাকে। আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকা উচিত না, কারণ তোমরা অভ্যস্ত। না থাকলে আরো মনে হবে ওই আপুটা কেন কথা বলছে না, ওই আপুটা নেই, হারিয়ে গেল। তো যাই হোক, আমি আপুটার ভয়েস প্লে করে দিচ্ছি। তোমার যদি আপুর ভয়েস খুব বেশি ভালো লাগে তুমি শুনতে পারো, আর যদি মনে হয় তুমি মূল ভিডিওতে যাবে, তাহলে যে ডিসক্রিপশনে যাও, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই আপু সম্পর্কে একটা কথা বলি, এই আপুকে আমরা অনেক খুঁজেছি, মানে অনেকে বলেছিল যে আপুর ভয়েসে কয়েকটা ভিডিও এক্সপ্লেন করার জন্য, আপুকে আমরা আর পাইনি। অ্যাকচুয়ালি আপুকে যে সময় নেওয়া হয়েছিল ওই সময় আমরা বেশ কয়েকবার তাকে এটা ট্রাই করিয়েছিলাম, কিন্তু দর্শকরা সেভাবে তাকে নেয়নি এবং আমাদের যে সাইড চ্যানেলগুলো ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এই কারণে আপুর সাথে তখন আমরা কাজ করতে পারিনি, হয়তো সে আগে সে আমাদের ব্লক করে দিয়েছে বা এরকম একটা কিছু, আমি শিওর নয়। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে খুব জোরে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল, বাট হঠাৎ করে রাস্তায় তার গাড়িটা নষ্ট হয়ে যায়। আর তারপর মেয়েটি পাগলের মতো গাড়ি থেকে নামে আর জোরে দৌড়াতে শুরু করে। তো কি হয়েছে আসলে এখানে, কেন এই মেয়েটা এরকম টেনশনে রয়েছে, কোথায় সে দৌড়ে যাচ্ছে? তো এই ঘটনাটা জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় কিছুদিন পূর্বে। আর আমরা দেখি এই কাহিনীটা শুরু হয় নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে একটা নামকরা নিউজ ম্যাগাজিনের অফিসে বারবারা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই যে খবর দেখছিল। আর খবরে তখন দেখাচ্ছিল যে বিখ্যাত ফিলোসফার এবং প্রফেসর ডেভিড গেল নামের একজন লোক নিজেরই কলিগ, যার নাম হচ্ছে কনস্ট্যান্ট, তাকে ধর্ষণ করেছে এবং তারপর মার্ডার করেছে। তবে এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে গেল এবং কনস্ট্যান্ট, তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী ছিলেন, তারা দীর্ঘদিন একসাথে জব করেছেন এবং তারা দুজনেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, মানে সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন এবং তারা দুজনেই ফাঁসির রায়ের সাজার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। বিষয়টা বুঝিয়ে বলি, আমেরিকা, ইংল্যান্ড অনেক বেশি মানবিক, মানে তাদের দাবি ছিল হচ্ছে কাউকে যেন ফাঁসি দেওয়া না হয়, প্রাণের বদলে প্রাণ নয়, সে জেল খাটুক কিন্তু ফাঁসি যেন না দেওয়া হয়। আর এই দিকে আমরা দেখি বারবারা তখন তার অফিসের বসকে কল করে এবং বলে প্রফেসর ডেভিড গেলের বিরুদ্ধে পুরো নিউজ ইন্ডাস্ট্রিতেই খবর দেখাচ্ছে। আর গেলের লয়ারের কাছ থেকে জানা গিয়েছে যে ডেভিড গেল শুধুমাত্র একজনের সাথে কথা বলবে এবং সে প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টা কথা বলতে পারবে। তো গেইলের সাথে কথা বলার জন্য আমাদের জাস্ট 3 দিন সময় রয়েছে, কারণ সামনের শুক্রবারে ওকে ফাঁসি দেওয়া হবে। আর সে আমাদের সাংবাদিক বিটসে ব্লুমের সাথে স্পেশালি কথা বলতে চেয়েছে, এর বাইরে আর কারোর সাথে সে কথা বলবে না। তো যাই হোক, তখন বারবারা করে কি বিটসেকে তার অফিসে বসের কাছে নিয়ে আসে। আর বস তখন বিটসেকে দেখে বলে, দেখো গেলকে খুব জলদি ফাঁসি দেওয়া হবে, আমরা হয়তো সর্বোচ্চ 3 দিন তার ইন্টারভিউ নিতে পারবো এবং দিনে সর্বোচ্চ 2 ঘন্টার জন্য ইন্টারভিউ নিতে পারবো। তো ডেভিড গেল আমাদেরকে অফার করেছে, আমরা স্পেশালি শুধুমাত্র তোমাকে দিয়ে যদি ইন্টারভিউ করাই তাহলে 3 দিন সে আমাদের তার গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। তবে এর জন্য আমাদেরকে ওকে $50,000 পেমেন্ট দিতে হবে। তো একবার চিন্তা করে, আমরা যদি ওর ইন্টারভিউটা নিতে পারি, ওই $50,000 খরচ হলো আমরা কিন্তু তার 3 গুণ টাকা ইনকাম করতে পারবো, কারণ পুরো দুনিয়ার নজর থাকবে তখন ডেভিড গেল কি বললো সেটার উদ্দেশ্যে এবং সবাই আমাদের ম্যাগাজিনই দেখবে। তবে বিটসে তুমি ইন্টারভিউ নিতে কিন্তু একা যাবে না, তোমার সাথে কোনো একজন পুরুষকেও নিয়ে পাঠাবে, ঠিক আছে? তবে বিটসে এই বিষয়টা অস্বীকার করে, সে বলে ও যেহেতু স্পেশালি আমার কথাই বলেছে তার মানে অবশ্যই কারণ আছে, তো আমি একা ওর ইন্টারভিউ নিতে চাই। কিন্তু তখন বারবার ওকে বারবার বোঝায় যে বসের কথা শুনতে হয়, বসরা তো বসই হয়। তো
বিটসে তখন রাজি হয়ে যায়। আর তারপর বিটসে একটা গাড়ি ভাড়া নেয় 1 মাসের জন্য। আর তারপর ওর যে পুরুষ সঙ্গী, যে একজন ইন্টার্ন আর কি, মানে একেবারে মেন সাংবাদিক নয়, ওর নাম হচ্ছে জ্যাক, তার সাথে টেক্সাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে জেলে ডেভিড গেলকে রাখা হয়েছে। তো যাই হোক, যাওয়ার সময় বিটস এবং জ্যাক গাড়িতে কথা বলতে বলতে যায়। তো জ্যাক ক্রাইম সিনের ছবি দেখছিল, আর তখন বিটসে জ্যাককে বলে ক্রাইম সিনে গেলের ডিএনএ এবং ওর শুক্রাণু মানে বীর্য পাওয়া গিয়েছে, ওর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছে। তো এখান থেকে পুরোপুরি পরিষ্কার প্রমাণিত হয় যে গেইলি কনস্ট্যান্ট হ্যারোয়েকে রেপ করেছিল। কিন্তু এখানে যে ইন্টার্নে ছিল জ্যাক, সেই বিষয়টা কোনো রকমে হজম করতে পারছিল না যে ডেভিড গেলের মতো একটা লোক রেপ এবং মার্ডার করতে পারে। কারণ ডেভিড গেল অনেক বড় একজন নামকরা পার্সন, অনেক বড় একটা ফিলোসফার, এবং সে অনেক বই লিখেছে। আর যেভাবে ওই মেয়েটিকে মার্ডার করা হয়েছে, এটা দেখে বোঝাই যায় যে ডেভিড গেলের মতো এত মহান মানুষ এভাবে হত্যা করতেই পারে না। কিন্তু তখনই হঠাৎ করে বিটসের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তখনই জ্যাক করে কি পাশে সাহায্য যাওয়ার জন্য যায়, এবং বিটসের গাড়ির কাছে ছিল। কিন্তু তখনই হঠাৎ করে একটা ট্রাক এসে থামে। তো যাই হোক, ওই গাড়িতে বসে লোকটি একটা কাউবয় হ্যাট পরেছিল। তবে এই ট্রাকটি সামনে থাকার কারণে বিটস একটু ঘাবড়ে যায়, কিন্তু একটু পরে ওই ট্রাকটি সেখান থেকে চলে যায়। আর আরো কিছু দূর যাওয়ার পরে ওরা সেই জেলটিতে পৌঁছে যায় যেখানে ডেভিডকে রাখা হয়েছে। তো জেলে পৌঁছানোর পর ওরা দুজন ওই জেলের যে পাবলিক রিলেশন অফিসার রয়েছে, মানে এই বাইরের কে দেখা করবে না করবে এইগুলো যে নিয়ন্ত্রণ করে, সে অফিসার ওদের সাথে সে পরিচিত হয়, এবং হাই সিকিউরিটির মাধ্যমে ওদেরকে জেলে প্রবেশ করানো হয়। মানে এই জেলে স্পেশালি শুধুমাত্র ফাঁসির আসামিরাই থাকে। তো এরপরে জ্যাক আর বিটসের সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে ওরা ডেভিড গেইলের ইন্টারভিউ নেবে। তো ওখানে ডেভিড গেইলের উকিল বেস্টন আগে থেকে উপস্থিত ছিল। তো বেস্টন বিটসের সাথে দেখা করার পরে ওকে বলে যে আমি ডেভিড গেইলের উকিল, তবে ইন্টারভিউ নেওয়ার আগে আমি আপনাদের কিছু বলে দিই। সেটা হচ্ছে, আপনারা কি জানেন যে ডেভিড গেইলের সাথে ইন্টারভিউ নিতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে, আর আপনাদের সাথে চুক্তি হয়েছিল $50,000, এবং এই পুরো ইন্টারভিউতে আপনারা কোনো রকমের রেকর্ডিং ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তো এটা বলে বেস্টন করে কি জ্যাককে, মানে ওই পুরুষ ইন্টার্নকে এখান থেকে নিয়ে চলে যায়, যাতে শুধুমাত্র ডেভিড গেইল এবং বিটসে ওখানে উপস্থিত থাকে। তো এরপর বিটসে ডেভিড গেইলের সাথে ইন্টারভিউ শুরু করে। তো বিটসে ওকে জিজ্ঞাসা করে, তুমি এই ইন্টারভিউর জন্য স্পেশালি আমাকেই কেন সিলেক্ট করলে, আমি কি তোমাকে চিনি? তখন গেইল বলে, দেখো, আমি তোমার একটা পুরাতন ইন্টারভিউ অনেক আগে দেখেছিলাম, যেখানে তুমি তোমার একজন জবানবন্দিকে বা সাক্ষীকে বাঁচানোর জন্য জেল পর্যন্ত চলে গিয়েছিলে, এবং তাকে তুমি নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে নিয়ে এসেছো, যেটা সাধারণত গোয়েন্দারা করতে পারে, তুমি সেটা সাংবাদিক হয়ে করে দেখিয়েছো। তো তোমার এই প্রফেশনাল হওয়ার ব্যাপারটি আমার অনেক পছন্দ হয়েছে। তো তখন বিটসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন, আপনি আপনার ইন্টারভিউ কই থেকে শুরু করতে চান? তো ডেভিড তখন বলে, আচ্ছা তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো, কিন্তু তারপর আমি তোমাকে এখানে অনেক নতুন তথ্য দেবো। আর তার মধ্যে একটা তথ্য থাকবে হচ্ছে যে কিভাবে আমি অস্ট্রিয়া ইউনিভার্সিটির হেড অফ ফিলোসফি হয়েছিলাম। তো এরপর কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই ডেভিড তার স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি পপুলার ছিল। নর্মালি কিন্তু এটাই হয়, একটা টিচার কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক বেশি পপুলার থাকে। তো একদিন ডেভিড যখন স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল, আমরা দেখতে পাই স্টুডেন্টরা তার ক্লাসে বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে। তোর মধ্যে বার্লিন নামের একটা সুন্দরী মেয়ে স্টুডেন্ট ছিল, ও পড়াশোনায় মোটেও ভালো ছিল না, একটু বাটপাট টাইপ মেয়ে ছিল। তো ক্লাস শেষ হওয়ার পরে বার্লিন গেইলের সাথে দেখা করে, এবং প্রথমেই সরি বলে যে ক্লাসে দেরি করে এসেছে এর জন্য। আর তারপর বার্লিন গেইলকে অফার করে, আপনি আমাকে পাশ করিয়ে দিন, তাহলে আপনি এটার বদলে আপনি যা চান আমি তাই দিতে রাজি আছি। মানে বুঝতেই পারছো কি দিতে চাচ্ছে, অফার করার মতো এই ছাড়া আর কি আছে। তো এটা শুনে গেইল তখন বলে, আচ্ছা আমি তোমাকে ভালো গ্রেড দিব, ঠিক আছে, তবে এর জন্য তুমি আমার একটা কাজ করে দেবে। আর তারপর গেইল বার্লিনের কানে কানে বলে, তোমাকে ঠিকভাবে পড়াশোনা করতে হবে। আর তারপর ডেভিড করে কি বার্লিনকে পাশ কেটে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়, মানে ডেভিড তার ইজ্জত দেয় না। তো এরপর গেইল করে কি ওর কলিগ কনস্ট্যান্টের সাথে দেখা করে, মানে সিনেমার শুরুতে যে মেয়েটার মার্ডার দেখেছি আমরা, এই কনস্ট্যান্ট নামের মেয়েটাকেই কিন্তু ধর্ষণ এবং মার্ডারের দায়ে ওকে জেলে নেওয়া হচ্ছে বা ফাঁসি দেওয়া হচ্ছে। কিন্তু এটা আগের কাহিনী, যখন কনস্ট্যান্ট বেঁচে ছিল। তো কনস্ট্যান্ট আর ডেভিড একটা প্রজেক্টে কাজ করছে, আর এই প্রজেক্টটা হচ্ছে আমেরিকা, তো মনে করো অনেকগুলো দেশ মিলে একটা দেশ, ইউনাইটেড স্টেটস তো এমনিতেই বলে না, এবং প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো টেক্সাসের যে নিয়ম রয়েছে সেখানে থেকে ওরা ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের সাজাটা চিরতরে বন্ধ করে দিতে চায়। তো যাই হোক, এরপর কনস্ট্যান্ট নামের ওই মহিলা ডেভিডকে বলে, টেক্সাসের যে বর্তমান গভর্নর বা সরকার রয়েছে সে ডেথ পেনাল্টির পক্ষে এবং সেই লেভেলের পক্ষে তাও। তো এই গভর্নরের সাথে আমি একটা যুক্তিতর্কের ব্যবস্থা করেছি, এবং এটাই হবে আমাদের প্রথম মোকাবেলা, এবং ওই লাইভ টেলিভিশনে যে বিতর্কটা অনুষ্ঠান হবে সেখানে তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে কিন্তু আমাদের পাশে আরো অনেক মানুষ আসবে, এবং টেক্সাস থেকে ডেথ পেনাল্টি পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে। তো এই কাজটার জন্য যেহেতু তুমি সিলেক্টেড, এর জন্য তুমি সকাল সকাল এটার জন্য প্রস্তুত থাকো, প্রচুর পড়ালেখা করো, প্রচুর রিসার্চ করো। তো এরপর আমরা দেখতে পাই বাসায় ফেরার পরে ডেভিড করে ওর ছেলে জেমির সাথে খেলতে লাগে। তো ডেভিড ওর ছেলের সাথে কিছু সময় খেলার পরে রাতের বেলা যায় হচ্ছে পার্টি করতে। তো এরপর আমরা দেখি ডেভিড যেখানে পার্টি করতে গিয়েছে সেখানে ওর কলিগ কনস্ট্যান্ট ছিল, মানে সেই মেয়েটি, এছাড়া ওর বেশ কিছু কলিগ এবং স্টুডেন্টরা এসেছিল। তো এই জায়গাতে ডেভিড জানতে পারে যে ডেভিড গেইলের বইয়ের একটা পরকীয়া রয়েছে, এবং এই ব্যাপারে ওর কলেজের সবাই জেনে গিয়েছে, স্টুডেন্ট থেকে শুরু করে সকল টিচারও। আর এখানে উল্লেখ্য ওর ওয়াইফ হচ্ছে কলেজের অ্যাম্বাসেডরের মেয়ে, মানে অনেক বড় লোক আর কি। তো ওরা মূলত স্প্যানিশ, কিন্তু আমেরিকাতে এসে ব্যবসা বাণিজ্য করে। তো ওয়াইফ করে মূলত স্পেনেই থাকে বেশি, এবং স্পেনের কোনো একটা স্প্যানিশ নাগরিকের সাথে অ্যাফেয়ার চলছিল। তো যাই হোক, এগুলো শুনে ডেভিডের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং প্রচুর মদ খেয়ে ফেলে। আর এইখানে আমরা দেখতে পাই ডেভিডের কলিগ তখন ডেভিডকে বলে, পার্টিতে তোমার প্রিয় ছাত্রী বার্লিন এসেছে, ওই যে তোমাকে যেটা বলেছিল না অফার দিয়েছিল সেটা এসেছে, এবং তোমার কথাই তো বার্লিনকে বের করে দেওয়া হয়েছে কলেজ থেকে, ও আবার এখানে চলে এসেছে। তো যাই হোক, তখনই সামনে বার্লিন চলে আসে। আর তখন
তখন ওই দুই টিচারকে এমন ভাবে ধরে যেন ওর বন্ধু। তো যাই হোক তখন লজ্জা পেয়ে দ্বিতীয় প্রফেসর চলে যায় যে আমার স্টুডেন্ট এমন ভাবে আমার সাথে কথা বলছে লাগে যেন আমার কলিগ। তবে ডেভিড যেহেতু মাতাল ছিল ও খুব একটা অপ্রস্তুত হয় না। বার্লিন আর দুজনে কথা বলে। তো ডেভিড তখন বার্লিনকে বলে আমি জানতাম না তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, তবে বিশ্বাস করে এখানে আমার কোনো হাত নেই, আমি জাস্ট একজনকে বলেছিলাম। তবে বার্লিন বলে ছাড়ো সব কথা, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? আর তখন ডেভিড বলে না এরকম তো কোনো উদ্দেশ্য নেই। তবে ডেভিড আগে থেকে মনে করো যে একটু দুঃখে ছিল, অনেক বেশি মাত খেয়ে ফেলে। তারপরও যখন ওয়াশরুমে যায় তখন ওর পিছু পিছু বার্লিনও সেখানে যায় এবং ওয়াশরুমের দরজাটি লক করে দেয়। তো বার্লিন তখন বলে দেখো আমি কিন্তু এখন আর তোমার স্টুডেন্ট নেই, আমি কলেজ থেকে বেরিয়ে গিয়েছি। আর ওই দিন আমি তোমাকে বলেছিলাম যে পাশ করার জন্য আমি তোমার সাথে কিছু করতে পারি, আসলে আমি তোমার সাথে ফিজিক্যাল করতে চেয়েছিলাম, তবে তুমি যদি চাও এই কাজটি এখনো করতে পারো। তো ডেভিড ছিল পুরো মদের নেশায়, তার উপর বড় একটু রাগ ছিল, ওর হুশ থাকে না, ও করে কি বার্লিনের সাথে পুরোপুরি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। আর এর পরের দিন সকালে আমরা ডেভিড গেলকে কনস্ট্যান্টের সাথে বসে থাকতে দেখি। আর তখন ডেভিড গেল সারা রাত কি করেছে সবকিছু কনস্ট্যান্টকে বলে যে কালকে তুমি মালটাল খেয়ে আমার ছাত্রীর সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করেছি। তো এই কথা শোনার পরে কনস্ট্যান্ট অনেক রেগে যায় এবং বলে আমরা এত বড় একটা আন্দোলনে কাজ করছি, তুমি এই সময়ে এটা কিভাবে করতে পারলে? এখন যদি এটা নিয়ে কোনো সমস্যা হয় তো আমার খেয়াল নেই যে আমি একবার বলেছি কিনা। এই কনস্ট্যান্টকে ধর্ষণ করে হত্যার দায়ী কিন্তু আমাদের ডেভিডের ফাঁসি হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি এর আগের যে ভয়েসটা সেটা দিয়েছি আমি 2 দিন আগে, আজকে বাকিটুকু দিচ্ছি, তো এই জন্য ভুলে গিয়েছি আগের কথা। তো যাই হোক এরপর ডেভিড তৈরি হয়ে যায় ওই বিতর্কের জন্য এবং সে খুব ভালো মতোই বিতর্ক করে, কিন্তু বিতর্ক করতে করতে একটা টাইমে ডেভিড একটু বেশি করে ফেলে, মানে ওভার স্মার্ট খাটিয়ে ফেলে, মানে পার্সোনাল হয়ে যায়। আর এ কারণে গভর্নর খুব রেগে যায় এবং ওর সাথে তর্ক বিতর্ক করা শুরু করে এবং তারপরে গভর্নর রেগে বলে তুমি যদি এই কথা একবার প্রমাণ করতে পারো যে টেক্সাসে আজ পর্যন্ত কোনো নির্দোষকে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে আমি তখনই এই ফাঁসি দেওয়ার নিয়ম টেক্সাস থেকে সরিয়ে ফেলবো। তো এই প্রশ্নের উত্তর ডেভিডের কাছে ছিল না। তো এই কারণে ওই বিতর্ক অনুষ্ঠান সেখানেই শেষ হয়ে যায় এবং গভর্নর জিতে যায়। আর তারপর যখন ডেভিড বাইরে আসে বিতর্ক থেকে তখনই কনস্ট্যান্ট ডেভিডের সাথে ঝগড়া শুরু করে, বলে তুমি এই বিতর্কটা আরো সুন্দরভাবে করতে পারতে, তুমি নিজেকে বেশি স্মার্ট দেখানোর জন্য গভর্নমেন্টের সাথে পার্সোনাল ঝগড়া শুরু করে দিয়েছো, তুমি কি বুঝতে পারছো না এতে আমাদের আরো সমস্যা হতে পারে? আর তখনই দুজন পুলিশ আসে এবং তারা ডেভিডকে বলে তোমাকে আমরা অ্যারেস্ট করছি ধর্ষণের দায়। তো অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি ঘটেছে আমি বুঝিয়ে বলছি তোমাদের। তো তোমাদের মনে আছে গত রাতে ছাত্রীর সাথে যে ফিজিক্যাল হয়েছে না, তো ছাত্রী করেছে কি তারপরেই গিয়েছে থানায় এবং থানায় গিয়ে আমাকে ধর্ষণ করেছে আমার স্যার, এই কথা বলে কেস দিয়ে দিয়েছে। মানে এটা কেন গুলো নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু ডেভিডের জন্য ওই ছাত্রীকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্য ছাত্রীও মনে করো ডেভিডের কেরিয়ার খেয়ে দিল। আর তখনই বর্তমান সিন দেখানো হয় এবং ওই আজকের মতো 2 ঘন্টার ইন্টারভিউর সময় শেষ হয়ে যায়। আর গার্ড তখন ডেভিডকে সেখান থেকে যাওয়ার জন্য বলে। আর তখন যাওয়ার সময় যেতে যেতে ডেভিড বিটসকে বলে দেখো আমাকে ফাঁসানো হয়েছিল, আমার বদনাম করার জন্য বা কেরিয়ার নষ্ট করার জন্য এটা করেছিল। তো বিটসে তখন জিজ্ঞাসা করে তোমার ছাত্রী তোমার সাথে এমনটা কেন করবে? তো এখানে ডেভিড বলে ও প্রতিশোধ নিয়েছে, ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে কারণে আমাকে ও কলেজ থেকে বের করে দিবে। আর তারপর বিটস আবারও জিজ্ঞাসা করে আচ্ছা এরপরে আর কখনো কি বার্লিনের সাথে তোমার দেখা হয়েছিল? তখন ডেভিড বলে না এরপর বার্লিনের সাথে আমার আর কখনোই দেখা হয়নি। তো এখানে তোমাদের একটা ইনফরমেশন দেই, ডেভিড এখন যে গল্পগুলো বলছে এগুলো কিন্তু 6-7 বছর আগের কাহিনী। তো এখানে ডেভিড বলেও আমার সাথে দেখা করেনি ঠিকই, তবে মাঝখানে একটা পোস্ট কার্ড এসেছিল বা চিঠি এসেছিল আমার কাছে, যে চিঠিতে লিখেছিল আমি আপনার সেই স্টুডেন্ট যে আপনার সাথে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিলাম, তবে আমি ক্ষমা চাচ্ছি আমার ওটা করা উচিত হয়নি। তো এরপর ইন্টারভিউ শেষে বিটসে যখন বাইরে আসে তখন জ্যাকের সাথে এই ব্যাপারে আলাপ করে। আর এরপর এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য জ্যাক এবং বিটসে দুজনই ডেভিডের বাসায় যায়, যেখানে পুলিশ ওই কনস্ট্যান্টের লাশ পেয়েছিল, মানে ডেভিডের যে তোমার ওই সহকর্মী। তো যাই হোক ওই বাসাটা আবার হয়েছে কি বর্তমানে 2 জন লোক ভাড়া নিয়েছে এবং তারা ওই বাসাটাকে জাদুঘর বানিয়ে ফেলেছে। ব্যাপারটা বুঝিয়ে বলি, যেহেতু ডেভিড অনেক নাম করা একজন পার্সন ছিলেন, তারপর কনস্ট্যান্টও নাম করা পার্সন ছিলেন, আর ওই বাসায় যেহেতু খুন হয়েছে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে বাসাটা, তো অনেকেই করে কি দেখতে আসে, তো এই জন্য ওরা জাদুঘরই বানিয়ে ফেলছে এবং মানুষ চাইলে টাকার মাধ্যমে ওই বাড়িটা দেখতে পারবে। তো ওখানে যে মেয়েটা দায়িত্ব ছিল সে ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং মনে করো টুরিস্ট গাইডের মতো ডেভিড কেমন ধরনের লোক ছিল, কাহিনী কি ছিল, কেসের কিভাবে খুন হয়েছে সবকিছু বলতে থাকে। তো ডেভিড সম্পর্কে বলে ওই লোকটা বেশিরভাগ সময় মদের নেশায় বুধ হয়ে থাকতো। আর তারপর ওই মেয়েটি ডেভিডের ব্যবহার করার জিনিসপত্র দেখায় আর বলে কনস্ট্যান্টের লাশ কোথায় পাওয়া গিয়েছিল। তো অ্যাকচুয়ালি পুলিশ যখন কনস্ট্যান্টের লাশ পেয়েছিল তখন তার শরীরে কোনো কাপড় ছিল না এবং তার মুখের উপরে পলিথিন ছিল, যে কারণে সে নিঃশ্বাস না নিতে পেরে মারা গিয়েছে। আর সব থেকে বেদনাদায়ক ব্যাপার ছিল হচ্ছে কনস্ট্যান্টের হাতে হাতকড়ি পরা ছিল এবং চাবিটা ছিল হচ্ছে কনস্ট্যান্টের পেটের মধ্যে, যেটা পোস্টমর্টম রিপোর্ট করে পাওয়া গিয়েছে। তো মেয়েটির কথাবার্তা শোনার পরে বিটসে আরো পেরেশান হয়ে যায় যে ঘটনা কি, এত ডেঞ্জারাস ভাবে হত্যা করা হয়েছে। আর তারপর আমরা দেখি বিটসে আর জ্যাক লাঞ্চ করতে যায় আর তখন ওরা আবারও সেই ট্রাকটা দেখতে পায় যেখানে ওই কাউবয় হ্যাট পরে ওই লোকটি ছিল। তো ওনাকে দেখে বিটসে বলে এই লোকটি বারবার কেন আমাদের ফলো করছে। আর তখনই জ্যাক করে ওই ট্রাকটির কাছে যেতে যায় বা ট্রাক সেখান থেকে টান দিয়ে চলে যায়। আর পরের দিন আমরা দেখি ইন্টারভিউ নেওয়ার জন্য বিটসে আবারও জেলে যায়, মানে আজকের 2 ঘন্টার ইন্টারভিউ নেবে। তো ডেভিড আর বিটসে দুজনে মিলে কনস্ট্যান্টের মৃত্যুর ব্যাপারে কথাবার্তা বলে। তো ডেভিড এখানে বলে দেখো কনস্ট্যান্টের লাশ যেখানে পাওয়া গিয়েছে সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, তবে তারপর সেখানে একটা ক্যামেরা ট্রাইপড পাওয়া গিয়েছিল। ট্রাইপড মানে হচ্ছে ওই ক্যামেরা ধরার যে স্ট্যান্ড গুলো, কিন্তু ওই ট্রাইপড আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল না। আর যেভাবে কনস্ট্যান্টের মৃত্যু হয়েছে এটার ব্যাপারে একটা আর্টিকেলে বলা হয়েছিল যে আগেকার দিনের লোকেরা তাদের শত্রুদেরকে এরকম টর্চারের মাধ্যমে মেরে ফেলতো এবং আমি এটা নিয়ে রিসার্চ করে বই লিখেছিলাম। তো হতে পারে আমার
বই পড়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর যেহেতু ওখানে একটা ট্রাইপড ছিল, এর মানে হচ্ছে সে অবশ্যই মার্ডারের ভিডিওটা বানিয়েছে, এবং যে মার্ডার করেছে এবং ভিডিওটা বানিয়েছে সে নিশ্চিত আমাকে দেখাতে চেয়েছিল যে ওই দিন সন্ধ্যায় কি হয়েছিল। আর ওই ভিডিওটা যদি কোনোভাবে আমি পেয়ে যাই তাহলে এটা আমার এখান থেকে বেরোনোর চাবি হয়ে যাবে এবং আমি নির্দোষ প্রমাণিত হব। কিন্তু এত কিছু জানার পর আমি কিছু করতে পারছি না, কারণ আমি এখানে মারা পড়বো। তো তখন বিটস ওকে জিজ্ঞাসা করে, তুমি যখন জেলের বাইরে ছিলে বা জেলের ভেতর থেকেও তুমি তো একটা প্রাইভেট গোয়েন্দা হায়ার করতে পারতে, ওই ভিডিওটা খুঁজতে পারতে। বাট ডেভিড তখন বলে, না, এটার দরকার হবে না, আমি অলরেডি একটা অ্যাডভোকেট হায়ার করেছি, আর তোমার মতো সাংবাদিকের উপর আমার অনেক আস্থা আছে, তুমি আমাকে নিরাপরাধ প্রমাণ করতে পারবে। আর এরপর সে আবারও গল্প শুরু করে এবং কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। তো আমরা দেখতে পাই ছাত্রী ধর্ষণের দায়ে হওয়া পরে ডেভিডের তো জেল হয়েছিল, 2 সপ্তাহ বা 14 দিন জেলে ছিল। বাট ওই সময়টিতে ডেভিডের ওয়াইফ ওকে ছাড়াতে আসেনি বা দেখতে আসেনি। তো 14 দিন পরে মুক্তি পেয়ে ডেভিড তার বাড়িতে এসেছে তার ছেলে এবং ওয়াইফের সাথে। আর এখানে আমরা জানতে পারি ডেভিডকে কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছে, মানে ছাত্রীকে কলেজ থেকে বের করে দিয়েছিল ডেভিডকে আবার কলেজ থেকে বের করে দিল ছাত্রী সিস্টেমে। আর তখনই ডেভিডের ওয়াইফ ওর কাছে আসে এবং বলে, আমি ডিভোর্স নেব, আর তোমাকে আমি একটা মেল পাঠিয়েছি, কাইন্ডলি চেক করে নিও। তো ডেভিডের ওয়াইফ চলে যাওয়ার পরে ডেভিড করে ওই মেলটা ওপেন করে, যেখানে লেখা ছিল ডেভিডের ওয়াইফ এই বাসাটা বিক্রি করে দিয়েছে। সিরিয়াসলি ডেভিড তোর কিছু নাই। আর তখনই সেখানে কনস্ট্যান্ট আসে, মানে ডেভিডের ওই তোমার সহকর্মী, আর সেই ডেভিডকে বলে ওই আন্দোলন থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছো ডেভিডের ইমেজ তো এখন নষ্ট হয়ে গিয়েছে, ধর্ষক হয়ে গিয়েছে। তো একসাথে এত বেশি ধাক্কা আসার ফলে ডেভিড পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে ওঠে। তার কাছে কোনো কাজে ছিল না, তার সঠিক রাস্তা বুঝতেই পারছিল না। তবে তারপরেও সে সঠিক রাস্তায় আসার জন্য কফি শপে কাজ করা শুরু করে, একবার ডেলিভারি ম্যানের কাজ করে এবং কাজ করার পরে ছেলের সাথে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু ওর স্ত্রী ওর ছেলের সাথে কথা বলতে দেয় না। তো এগুলোর কারণে ডেভিড প্রায় পাগলের মতো হয়ে যায়। আর এর কিছুদিন পরে ডেভিড করে কি কনস্ট্যান্টের বাড়িতে এসে দেখা করতে, আর বর্তমানে কনস্ট্যান্ট তার বয়ফ্রেন্ড ড্যাস্টির সাথে থাকে। তো যাই হোক বুঝতেই পারছো ডেভিড অনেক কষ্ট ছিল, আর ডেভিডের একমাত্র বান্ধবী হচ্ছে এই কনস্ট্যান্ট, ওর সাথে সব শেয়ার করছিল। বাট হঠাৎ করে তখন কনস্ট্যান্ট অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, আর ডেভিড তখন ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। আর তারপর ডক্টর ডেভিডকে বলে কনস্ট্যান্টের তো ব্লাড ক্যান্সার রয়েছে। তো এই কথা শুনে ডেভিড অনেক কষ্ট পায়, কারণ ওর জীবনের সকল সুখ দুঃখ বলার মতো কেবলমাত্র কনস্ট্যান্টই রয়েছে। তো যাই হোক এরপর কাহিনী আবার জেলে ফিরে আসে, যেখানে বিটসে ডেভিডের ইন্টারভিউ নিচ্ছিল। তো ডেভিড এখানে বলে যে কনস্ট্যান্ট জানতো সে খুব দ্রুত মারা যাবে, আর এ কারণে সে অন্যদেরকে জীবন দান করতে চাইতো, আর এর জন্যই ও মৃত্যুদণ্ড বন্ধ করার জন্য বা মানুষের যাতে মৃত্যুর সাজাটা না পায় তার জন্য চেষ্টা করছিল। তো যাই হোক এরপর বিটসে জেল থেকে বাইরে বেরিয়ে আসে, আর এসে জ্যাকের সাথে দেখা করে। তো জ্যাক বিটসকে বলে, আমরা পারমিশন পেয়ে গিয়েছি, মানে ওই যে $50,000 যে দেওয়ার কথা ছিল না, সেটা ওদের কোম্পানি থেকে দেবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, ডেভিডের উকিল ডেভিডকে ছাড়ানোর জন্য একদমই ইন্টারেস্টেড না, সে শুধুমাত্র টাকা চায়, এবং ডেভিড ইন্টারভিউ দেওয়ার জন্য যে $50,000 নিয়েছে সেটা ওই অ্যাডভোকেট নিয়ে যাবে। তবে সে মোটেও ভালো উকিল নয়, কিন্তু এর বদলে ডেভিড যদি ভালো একটা উকিল আনতো হয়তো বেঁচেও যেতে পারতো। তো জ্যাক এরপর জ্যাকর অফিস থেকে $50,000 যে নিয়ে এসেছিল সেটা উকিলকে দেবে, আর তারপর জ্যাক যায় হচ্ছে বিটসের সাথে ওদের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে ওরা দেখতে পায় বিটসের দরজা খোলা, আর তারপর রুমের ভেতরে যখন ওরা ঢোকে তখন ওরা দেখতে পায় যে একটা ভিডিও ক্যাসেট বা ভিডিও টেপ কেউ ঝুলিয়ে রেখেছে। তো এরপর ওরা যখন টেপটা প্লে করে তখন ওরা শকড হয়ে যায়, এটা তো সেই ভিডিও, কনস্ট্যান্টের মৃত্যুর ভিডিও। আসলে ভিডিওটা করা হয়েছে এবং কনস্ট্যান্ট ক্যামেরার সামনে দাপাতে দাপাতে মারা যাচ্ছে, এবং এই ভিডিওতে কনস্ট্যান্ট পুরো কাপড় ছাড়া ছিল, ওর হাতে হাত করে বাঁধা ছিল, মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল যাতে নিঃশ্বাস না নিতে পারে। তো এই ভিডিওতে ওরা দেখতে পায় যে কনস্ট্যান্ট দাবাতে দাবাতে মারা যায়, আর এই দৃশ্য দেখে বিটসে কাঁদতে শুরু করে। আর পরের দিন সকালে জ্যাক আর বিটসে যখন ব্রেকফাস্ট করছিল তখন জ্যাক বিটসকে বলে, ডেভিড ঠিকই বলেছে, ও মার্ডার করেনি, যে মার্ডার করেছে সেই এই ভিডিও করেছে এবং সেই আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে, ওকে কেউ ফাঁসাচ্ছে। তো জ্যাক তখন বলে, ওকে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে তাহলে আমাদের কাছে এই ভিডিও ফুটেজ কেন পাঠাবে? তো বিটসে তখন বলে, হতে পারে এটাই ওই খুনির পারফেক্ট প্ল্যানের একটা অংশ, আর ওই খুনিটা যেই হয়ে থাকুক না কেন সে জানে টেক্সাসের রেপ কেসটা কত ভয়ঙ্কর, এবং সে জানতো ডেভিডকে যদি রেপ কেসে ফাঁসানো যায় কোনোভাবে ওকে আটকানো যাবে না। এবং আমি যেটা বুঝতে পারলাম, যেহেতু কনস্ট্যান্টকে মেরে ডেভিডকে ফাঁসানো হয়েছে, এখানে দুটো কাজ হতে পারে, এক যে ডেভিডকে মনে প্রাণে ঘৃণা করতো, আর আরেকটা কারণ থাকতে পারে কনস্ট্যান্ট আর ডেভিড যেহেতু মৃত্যুদণ্ড বন্ধ করতে চাইতো, তো এই কারণেও কি ওকে ফাঁসাতে পারে, এবং এই জন্য কনস্ট্যান্টের মার্ডার সাজিয়ে ডেভিডকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, যে দুজন একসাথে আন্দোলন করেছিস একসাথেই শেষ হয়ে যায়। এবং গত 6 বছর ধরে ডেভিড মৃত্যুর জন্য ফাঁসির জন্য অপেক্ষা করছে জেলে, আর এটা এই জন্যই করেছে যাতে ডেভিডকে সবাই মনে রাখে একজন খুনি হিসেবে, সে আগে কি ভালো কাজগুলো করেছে বা কোন আন্দোলন করেছে সেটা আর কেউ মনে রাখবে না। ওই লোকটি ডেভিডের পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা। আর এখন আমাদেরকে ভিডিও দিয়ে বা বিভিন্ন ভাবে মজা নিচ্ছে, আর আমার মনে হয় এই ভিডিওর আগের পিছে আরো কিছু থাকতে পারে, আর এই ভিডিওতে শুধুমাত্র ওই মারা যাওয়ার ক্লিপটুকু রয়েছে। তো এইটুকু ক্লিপ দিয়ে প্রমাণিত হয় না যে ডেভিড খুনি নয়, তো এই ভিডিও আমাদের তেমন কোনো কাজে আসবে না। আর এরপর আমরা দেখি বিটস আর জ্যাক টাকা নিয়ে উকিলের কাছে যায়, এতগুলো টাকা দেখে উকিল খুব খুশি হয়, আর উকিল বলে ডেভিড কালকে মরতে চলেছে, তো আমাদের হুদায়কে বাঁচানোর চিন্তা বন্ধ করা উচিত, চেষ্টাও বন্ধ করা উচিত। তো যাই হোক বিটসে কিছু বলে না, আর এরপর যখন অফিসে আসে তখনও দেখতে পায় কাউবয় টুপি পরা ওই লোকটি আজকের অফিসের সামনে বসে রয়েছে। তো তখন বিটসে করে কি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, আর জ্যাকের কাছে গিয়ে জ্যাককে বলে, ওই কাউবয় টুপি পরা লোকটা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি ওর গাড়িটা ফলো করো আর গাড়ির নাম্বার প্লেটের নাম্বারটা নোট করো, আমাদের বের করতে হবে এই লোকটা আসলে কে, কেন আমাদের পিছু করছে। আর এরপরে বিটসে পৌঁছায় হচ্ছে ডেভিডের জেলে, আর ডেভিডকে বলে, একটা কাউবয় হ্যাট পরা লোক আমার বারবার পিছু নিচ্ছে, লোকটা কে হতে পারে, আমার পিছু কেন নেবে? তো ডেভিড তখন বলে, বুঝতে পেরেছি কেউ, ওটা কনস্ট্যান্টের বয়ফ্রেন্ড
সেকেন্ড ড্যাস্টি হতে পারে। আর কনস্ট্যান্টের মার্ডার কেসে ওই আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিল। আর এই কথা শুনে বিটসে বলে ওঠে, তাহলে এই ড্যাস্টি মনে হয় তোমাকে জেলাস ফিল করতো, কারণ ওর গার্লফ্রেন্ড কনস্ট্যান্টের সাথে তোমার অনেক ভালো রিলেশন ছিল বা তোমরা প্রেমও করেছিলে, রাইট? ডেভিড তখন বলে, না না না, আমাদের মধ্যে কোনো প্রেম টেম ছিল না, ও আমার বন্ধু। বাট বিটসে বলে, আমাকে কেন মিথ্যা বলছো? কারণ টেস্ট করার সময় তো ওর জনিতে তোমার সিমেন্ট বা তোমার বীর্যই পাওয়া গিয়েছে। তো ডেভিড তখন বলে, তুমি যেরকমটা মনে করছো ব্যাপারটা আসলে এরকম নয়, ব্যাপারটা একটু জটিল, আমি তোমাকে বুঝিয়ে বলি। তো এরপর আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় কাহিনী। তো এখানে আমাদের দেখানো হয় যে কনস্ট্যান্ট আর ডেভিডের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে কনস্ট্যান্ট আর ডেভিড কিন্তু একটা 17 বছরের ছেলেকে বাঁচানোর জন্য, ডেথ পেনাল্টি থেকে বাঁচানোর জন্য আন্দোলন করেছিল, কিন্তু বাঁচাতে পারেনি, এর জন্য মন খারাপ। তো কনস্ট্যান্টের খুব দুঃখ লাগে যে পুরো এফোর্ট দেওয়ার পরও মেয়েটিকে বাঁচাতে পারলাম না, এবং এর আগেও কনস্ট্যান্ট অনেক ক্যাম্পেইন করেছে কিন্তু কাউকে বাঁচাতে পারেনি। তো এগুলো মনে করে কনস্ট্যান্টের মন খারাপ হয়ে যায় এবং সে তার কলিগদের সামনে কান্না শুরু করে দেয়, বলতে থাকে, আমরা অনেক মানুষকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু কাউকে বাঁচাতে পারিনি, আর সমাজের কেউ এগিয়ে আসছে না আমাদের এই ভালো কাজে। তো ওই দিন রাতে ডেভিড কনস্ট্যান্টের সাথে দেখা করতে যায়, দুজনেই তাদের দুঃখের কথা শেয়ার করে, মানে দুজনেই যেহেতু অনেক ঘনিষ্ঠ বন্ধু, পুরনো বন্ধু। তো কনস্ট্যান্টের সাথে কথা বলার এক পর্যায়ে ডেভিড কনস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে তোমার লাইফের সবচেয়ে বড় রিগ্রেট কি বা কি নিয়ে দুঃখ করো তুমি? তখন কনস্ট্যান্ট বলে, আমি ব্লাড ক্যান্সারে মারা যাব, কিন্তু আমার কাছে এখন মনে হয় আমি যখন সুস্থ ছিলাম তখন যদি অনেক বেশি ফিজিক্যাল বা সেক্স করতাম তাহলে ভালো লাগতো। সিরিয়াসলি কথাই বলছে। তো তখনই ডেভিড করে কি, কনস্ট্যান্টকে ফিজিক্যাল হওয়ার প্রপোজাল দেয়। মানে ডেভিড সিরিয়াসলি একবার এরকম কেক খেতে গিয়ে ডায়াবেটিস বানালি, মানে জীবনই শেষ করে দিলি, আবারও কেক খাবি? তো যাই হোক, কনস্ট্যান্ট তখন বলে, না, আমাকে সিম্পেথি দেখানোর প্রয়োজন নেই। কিন্তু তারপর ডেভিড করে কি ওকে উস্কায় যে লাইফটা তোমার উপভোগ করা উচিত, আর কনস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং তারপর তারা বেডরুমে গিয়ে ফিজিক্যাল হওয়া শুরু করে। চিন্তা করো ভাই, ওরা নাকি ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী, আর এই জন্য কথায় আছে ছেলে মেয়ে কখনো বন্ধু বান্ধবী হতে পারে না, সেক্সুয়াল চাহিদা আসবেই। তো যাই হোক, ওই রাতে ডেভিড কনস্ট্যান্টের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে বাসায় চলে আসে, বাসা তো নেই, গাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে ড্যাস্টি কনস্ট্যান্টের বাড়িতে যায় এবং কি হয় আমাদের দেখানো হয় না, কিন্তু ওই রাতে যে ডেভিড গাড়িতে ঘুমিয়েছিল তখনই ওই কনস্ট্যান্টের মার্ডার কেসের আসামি হিসেবে ওকে ধরিয়ে নিয়ে যাওয়া হয়। তো বুঝতেই পারছো যে কনস্ট্যান্টের ভেতরে ডেভিডের সিমেন্ট কিভাবে গিয়েছিল। তো যাই হোক, সিন বর্তমানে আসে। ডেভিড তখন বিটসিকে বলে, আমি তোমাকে সকল সত্য কথা বলে দিয়েছি, আমার সাথে কি কি হয়েছিল সব জানিয়ে দিয়েছি, তোমার হাতে আর 24 ঘন্টার মতো সময় রয়েছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি মরণকে ভয় পাই না, কিন্তু আমি চাই আমার ছেলে জানুক যে তার বাবা কাউকে রেপ করেনি, তো আর বাবা কোনো মার্ডার করেনি। তো এটা বলার পরেই কারারক্ষী ডেভিডকে নিয়ে যায়। আর অন্যদিকে বিটসের কাছে মাত্র 24 ঘন্টার সময় রয়েছে এটা প্রমাণ করার যে ডেভিড কনস্ট্যান্টকে খুন করেনি, মানে ওই ভিডিওটুকু, বাকি ভিডিওটুকু খুঁজে পেতে হবে। তো এরপর বিটসে করে কি ওর মোটেল রুমে ফিরে আসে, সারা রাত ওই ভিডিওটা দেখতে থাকে এবং ওই ভিডিও দেখে যা যা বোঝে এবং অন্যান্য যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেগুলো বারবার চেক করতে থাকে। আর এরকম গবেষণা করতে করতে বিটসে সে রাতেই ঘুমিয়ে যায়। তো বিটসে যখন ঘুম থেকে ওঠে তখন সকাল হয়ে গিয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই ডেভিডকে ফাঁসি দেওয়ার জন্য অন্য একটা জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইদিকে বিটসে ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে যায় আর সেখানে পড়ে থাকা টাওয়ালটা হাতে নেয়। আর তখনই ওর মাথায় কোনো একটা কিছু মনে পড়ে। তো ও করে কি দ্রুত জ্যাককে ঘুম থেকে ওঠায় আর তাকে বলে ডেভিড আর সেই ক্যাসেটটা নিয়ে আমাদের ডেভিডের বাড়িতে যেতে হবে। তো এরপর তারা ক্রাইম সিনে পৌঁছায় আর সেখানে যে মেয়েটা ছিল তাকে $100 অফার করে একটা ডেমো তৈরি করে দেওয়ার জন্য। তো এরপর বিটসে করে কি ট্রাইপডের উপর ক্যামেরা সেট করে আর জ্যাককে বলে ওই মেয়েটিকে বলো কিচেনের সাইডে কাজ করতে, আর তারপর যেখানে কনস্ট্যান্টের বডি পাওয়া গিয়েছে সেখানে গিয়ে শুয়ে পড়তে। তো জ্যাক করে কি বিটসের কথা মতো মেয়েটিকে বুঝিয়ে বলে। আর তখন বিটসে জ্যাককে বলে, দেখো আমি গত রাতে কনস্ট্যান্টের মৃত্যুর ভিডিওটা অনেকবার দেখেছি। এই ভিডিওতে আমি একটা জিনিস খেয়াল করেছি, কনস্ট্যান্ট যখন পা নাড়াচ্ছিল ও মারা যাচ্ছে, দম আটকে যাচ্ছে, ওর পা তো ছটফট করবে, ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করবে, কিন্তু আমি দেখেছি ও ভালো মতো পা নাড়ায়নি, একটা পা নাড়িয়েছে তারপরে 15 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। ও তো বাঁচার জন্য আরো বেশি ছটফট করবে, পা না থামিয়ে দাপাদাপি করতে থাকবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ওই মেয়েটির মুখে পলিব্যাগ বেঁধে দেবো। তখন জ্যাক বলে, তুমি কি পাগল হয়েছো? এটা কি সম্ভব করা? তখন বিটসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি নিজের উপরে এই পরীক্ষাটা করবো। তো এরপর বিটসে করে কি জ্যাককে দিয়ে প্রথমে নিজের 2 হাত বাঁধে আর তারপর পলিথিন বেঁধে সেই সেম পজিশনে শুয়ে পড়ে যে পজিশনে কনস্ট্যান্ট মৃত্যুর সময় শুয়েছিল। তো বিটসে জ্যাককে বলে গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আমার অবস্থা গুরুতর খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পলিব্যাগটা খুলবে না। তো জ্যাক এই অবস্থা রেকর্ডিং শুরু করে। তো কিছু সময় চলে যায়, বিটসে একটু নড়াচড়া করে না, কিন্তু যখন দম আটকে আসে তখন তো ছটফট করতে থাকে আর জ্যাক অল্পের জন্য ওকে বাঁচিয়ে নেয়। তো এখানে বিটসে এরপর বোঝাতে থাকে যে কি বুঝলো। অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে কিচেনের সেলফের উপরে গ্লাভস ছিল, মানে হ্যান্ড গ্লাভস ছিল। তো আসামি যদি কনস্ট্যান্টকে মারবেই তাহলে সে ওই গ্লাভসটা পরে তারপর মারতো, পলিব্যাগ বাঁধতো বা হাত করা পরাতো, তাহলে ওর ফিঙ্গারপ্রিন্ট থাকতো না এবং তারপর সেই গ্লাভসটাকেও যে কোনো জায়গায় ফেলে দিতে পারতো, কিন্তু এখানে গ্লাভসটা ইউজ করা হয়নি। তো আমার কাছে এটার দুটো থিওরি রয়েছে। প্রথম থিওরি হচ্ছে খুনি মারার পরে ওর শরীরে ডেভিডের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আর দ্বিতীয় থিওরিটা হচ্ছে কনস্ট্যান্ট হয়তো নিজেই সুইসাইড করতে চেয়েছিল আর এই কারণে সে নিজের হাত বেঁধেছে এবং চাবিটা গিলে ফেলেছে যাতে শেষ মুহূর্তে চাইলেও সে নিজেকে না বাঁচাতে পারে। তো এটা শুনে জ্যাক বলে, তুমি এটা কি বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কনস্ট্যান্ট যদি সুইসাইডই করবে তাহলে তো সে গলায় ফাঁস দিয়ে মরতে পারতো, এত নাটক করবে কেন? আর একজন নির্দোষ মানুষকে কেন ফাঁসাতে চাইবে? তো এই কথা শুনে বিটসের মনে একটু খটকা লাগে আর বিটসে তখন বলে, দেখো কনস্ট্যান্টের জীবনের আসল উদ্দেশ্য কি ছিল তোমার কি মনে আছে? সেটা হচ্ছে টেক্সাস থেকে মৃত্যুদণ্ড সরিয়ে দেবে এবং সেই মৃত্যুদণ্ড সরানোর জন্য যে কোনো কিছু করতে পারতো। তাহলে এই সিস্টেমটা সরানোর জন্য সে কি নিজের জীবন দিতে পারে না? তো এখানে মূলত কনস্ট্যান্ট এমন একটা কেস
কেস চেয়েছিল যেখানে আসামির সাজা হবে মৃত্যুদণ্ড, তবে সেই আসামিটা হবে নির্দোষ। আর এই কারণে কনস্ট্যান্ট নিজেই নিজের সুইসাইড ভিডিওটা বানিয়েছে এবং এরপর সে ডেভিড গেলের ফাঁসির সময় ভিডিওটা রিলিজ করতে চেয়েছিল বা আরো কোনো ভিডিও রিলিজ হবে যাতে সে প্রমাণ করতে পারে যে ডেভিড খুনটা করেনি, সে নির্দোষ ছিল, কিন্তু কনস্ট্যান্টের রেপ কেসের দায়ে বা খুন করার দায়ে ওকে ফাও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এর ফলে যেটা হবে, সরকার ভুল প্রমাণিত হবে। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে সরকার তো চ্যালেঞ্জ দিয়েছিল একটা নির্দোষ মানুষ মরুক, মৃত্যুদণ্ড উঠিয়ে নেব। তো এই ব্যাপারটাই হয়েছে। তো এখানে বিটসের মাথায় একটা জিনিস আসে যে ওইটা তো মেইন ভিডিও না, এমন একটা ভিডিও আছে যেটা চালু করলে প্রমাণ হবে যে ডেভিড খুন করেনি। সেই ভিডিও হয়তো ডেভিড মরার পরে ওটা রিলিজ হবে। তো কনস্ট্যান্ট তো মারা গিয়েছে, তাহলে কনস্ট্যান্ট মারা যাওয়ার আগে ওই ভিডিওটা কার কাছে দিতে পারে? সে এটা এমন একজনের কাছে দিবে যাকে সে সম্পূর্ণ ভরসা করতে পারে। তো এইটা বলার পরে বিটসে আর জ্যাকের মাথায় একজনের নামে আসে, সেটা হচ্ছে ড্যাস্টি, মানে কনস্ট্যান্টের বয়ফ্রেন্ড। মানে ওই কাউবয় টুপি পরা যে ছেলেটা ছিল সেটাই কনস্ট্যান্টের বয়ফ্রেন্ড, যে কিনা আগে থেকে বিটস আর জ্যাককে ফলো করছিল। আর ওই সময় বিটস আর জ্যাক করে কি দুজনে গাড়িতে গিয়ে বসে, আর বিটসে তখন জ্যাককে বলে ডাস্টি সে ব্যক্তি হবে যে এই ভিডিওটা লিক করেছে বা আমাদের কাছে দিয়েছে, এবং আমার বিশ্বাস পুরো ভিডিওটা ওর কাছে রয়েছে, আমাদের যে করে হোক সেই ভিডিওটা নিতে হবে। তো এরপর বিটসে গ্যাস স্টেশনে পৌঁছায় এবং জ্যাককে দিয়ে ডাস্টির কাছে কল করায়, মানে ডাস্টিকে গ্যাস স্টেশনে দেখা করার জন্য বলে, আর ডাস্টিও জ্যাকের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। আর ওই সময় ডাস্টির বাড়ি খালি হয়ে যায়, এই সুযোগে বিটসে বাড়িতে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও টেপটা খুঁজতে শুরু করে। আর তখনই ড্রয়ারে সে একটা প্যাকেট দেখতে পায় যেটার মধ্যে লিখাই ছিল কনস্ট্যান্টের নাম আর কি, লাস্ট ভিডিও। তো বিটসে যখন প্যাকেটটা খুলে তখন দেখতে পায় ওখানে একটা ভিডিও টেপ রয়েছে, এবং ভিডিও টেপটা যখন প্লে করে তখন দেখতে পায় যে কনস্ট্যান্ট সত্যি সত্যি নিজের হাত করার চাবি প্রথমে গিলে ফেলে, তারপর মুখ পলিব্যাগ দিয়ে বাঁধে এবং তারপর হাত করা পরে নেয় এবং এরপর নিজে এসে নিচে শুয়ে পড়ে। তো বিটসে এটা দেখে কেঁদে ফেলে এবং চিন্তা করে কেউ নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য কিভাবে এত সহজে নিজের জীবন দিতে পারে, তবে এত জঘন্য মৃত্যু। আর তখনই সেখানে জ্যাক চলে আসে, আর জ্যাক বলে যে আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, ড্যাস্টি আমার সাথে দেখা করতে আসেনি, সে যে কোনো সময় এখানে আসতে পারে। তো এরপর বিটস আর জ্যাক ভিডিও ক্যাসেট নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই ড্যাস্টি দূর থেকে লুকিয়ে ওদেরকে দেখছে, তবে ড্যাস্টি ওদের দেখে জাস্ট একটা হালকা হাসি দেয়। তো এর মানে হয়তো ড্যাস্টির প্ল্যান এটাই ছিল যে ওরা টেপটা নিয়ে যাবে। তো যাক, বিটসের হাতে ভিডিও টেপটা পৌঁছে যায়। আর অন্যদিকে ডেভিড গেলের ফাঁসি হওয়ার আর কিছু সময় বাকি রয়েছে। তো গাড়ি দিয়ে তখন বিটসে আর জ্যাক সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল এবং বিটসে তখন জ্যাককে বলে তুমি কল করে সরকারি অফিসে সুপ্রিম কোর্টের ডেথ পেনাল্টির অফিসারকে যেভাবে হোক যাকে বলো তাকে বলো, কিন্তু এই ফাঁসি কার্যকরটা আটকাও। তো জ্যাক গাড়ি থেকে নেমে যায়, কল করতে থাকে, আর বিটসে গাড়ি নিয়ে জেলের দিকে দ্রুত দৌড়াতে থাকে এবং সেখানে যেতে থাকে যেখানে ডেভিডের ফাঁসি হচ্ছে। আর এরপর কাহিনীতে আমাদের সিনেমার শুরুর সিনটা দেখানো হয়, যেখানে আমরা দেখি বিটসের গাড়ি খারাপ হয়ে গিয়েছে আর সে দৌড়ে মানুষদের কাছে লিফট যায়। আর এখানে আমরা দেখতে পাই জেলের বাইরেও কিছু লোক প্রোটেস্ট করছিল, সেখানে মিডিয়ার লোকও ছিল। তো বিটসে কোনোভাবে জেলে গিয়ে পৌঁছায়, তবে ততক্ষণে 6টা পার হয়ে 12 মিনিট হয়ে গিয়েছে, মানে 12 মিনিট আগে 6টার সময় ডেভিডকে ফাঁসি দেওয়া হয়েছে। তো বিটসে তখন হাঁটু ভেঙে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে এবং ও দুঃখ করতে থাকে একটা নির্দোষ ব্যক্তিকে আমি প্রাণে বাঁচাতে পারলাম না। তবে ওই দিনই বিটসে করে কি কনস্ট্যান্টের সেই ভিডিও টেপটা যেটা ড্যাস্টির বাড়িতে পেয়েছে সেটা রিলিজ করে দেয়। আর ওই টেপটা রিলিজ হওয়ার পরে চারিদিকে হাঙ্গামা শুরু হয়ে যায় যে ডেভিড গেল নির্দোষ, এটা একটা সুইসাইড ছিল এবং ডেভিড গেল নির্দোষ হওয়া সত্ত্বেও তার ফাঁসির সাজা হয়েছে। আবার এইদিকে ড্যাস্টিও কোথাও পালিয়ে গিয়েছে। তো যাক, মিডিয়াতে এখন খালি ডেভিড গেলের সংবাদই চলছিল এবং এই ঘটনায় যেটা হয় একজন নির্দোষ ব্যক্তি সাজা পায়। তো ডেভিড গেল বেঁচে থাকতে যেটা করতে পারেনি বা সম্ভব হয়নি সেটা তার মৃত্যুর পরে হয়ে গেল এবং ফাঁসির আইনটাও তখন টেক্সাস থেকে সরিয়ে ফেলা হয়। আর এরপর আমাদের দেখানো হয় ড্যাস্টি ডেভিড গেলের অ্যাডভোকেটের সাথে দেখা করে আর সে ড্যাস্টিকে একটা ব্যাগ দেয়। আর এরপর ডাস্টি ব্যাগটা নিয়ে স্পেনে ডেভিড গেলের স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসে। আর তারপর ডেভিডের স্ত্রী যখন ব্যাগটা খোলে সেখানে দেখতে পায় $50,000 রয়েছে, আর এই টাকাটাই কিন্তু ডেভিডের উকিল ইন্টারভিউর জন্য নিয়েছিল। তো এর মানে ডেভিডের উকিলও খারাপ ছিল না, সেও ভালো মানুষ ছিল, পুরো টাকাটাই দিয়ে দিয়েছে। আর ওইটার ভেতরে একটা পোস্ট কার্ডও ছিল যেখানে বার্লিন মানে ওই ছাত্রী লিখেছিল আমার আফসোস হচ্ছে যে ডেভিডকে মিথ্যা রেপ কেসের আসামি বানিয়েছিলাম। তো এটা পরে ডেভিডের স্ত্রী অনেক গিল্ট ফিল হয়, কারণ সে তার স্বামীর উপর ভরসা করতে পারেনি এবং সে তার স্বামীর বিপদে ওরকম একা ফেলে চলে এসেছিল, জীবনটাই পুরো নষ্ট করে দিয়েছে। আর এরপর বিটসের কাছে নিউ ইয়র্কে একটা পার্সেল আসে। তো বিটসে যখন পার্সেলটা খুলে তখন সেখানে একটা সফটওয়্যার দেখতে পায়, সাথে একটা চিঠি ছিল। তো এই চিঠিটা ডেভিডের উকিল পাঠিয়েছে। তো উকিল এখানে লিখেছে ডেভিড চেয়েছিল এই চিঠিটা যেন তোমার কাছে পৌঁছে দেয়, আর এই খেলনাটাই বিটসের স্বাধীনতার চাবিকাঠি হবে। তো বিটসে প্রথমে বুঝতে পারে না যে এর মানে কি, আর তখন মনে হয় তার মানে এই সফটওয়্যার মধ্যে কিছু আছে, আর এর জন্য সে ওই সফটওয়্যারটাকে কেটে ছিঁড়ে এবং দেখতে পায় ভিতরে একটা ভিডিও টেপ রয়েছে। তো এরপর বিটসে করে কি দূরে ভিডিও রুমে যায় এবং টেপটা প্লে করে, আর এই টেপে পুরো ভিডিওটা ছিল। তো এখানে বিটসে দেখতে পায় কনস্ট্যান্টের মৃত্যুর পরে তার বয়ফ্রেন্ড ডাস্টি এসে শিওর হয় যে আসলে মারা গিয়েছে কিনা, আর তারপর আরেকজন মানুষ সেখানে আসে এবং সে কনস্ট্যান্টের মুখে বাঁধা পলিতে টাচ করে, আর তারপর সে পেছনে ফিরে ক্যামেরার দিকে তাকায় এবং আমরা অবাক হয়ে দেখতে পাই এটা আর কেউ না, ডেভিড গেলই ছিল। তো বিটস এই ভিডিও দেখে বিশ্বাসই করতে পারে না যে ডেভিড গেলেরই এটা প্ল্যান ছিল এবং সে টেক্সাস থেকে মৃত্যুদণ্ড উঠাতে এইরকম একটা স্যাক্রিফাইস করলো নিজের জীবন দিয়ে। আর লাস্টে দেখা যায় ডেভিড এসে ক্যামেরার সামনে ক্যামেরাটা বন্ধ করে দেয়, এখানে সিনেমাটি শেষ হয়। তো অ্যাকচুয়ালি কি হয়েছে সিনেমাটাতে, এই পুরো সিনেমাতে আমরা যা যা দেখলাম, ডেভিড যে গল্পগুলো বললো, যেমন ওই ছাত্রীর সাথে ধর্ষণ, এটাও কিন্তু ডেভিডের প্ল্যানের অংশ। ডেভিড প্রথমে নিজের সম্মান এবং ক্যারেক্টারটা নষ্ট করেছে, নিজের দুর্নাম তৈরি করেছে, যাতে পরে যখন কনস্ট্যান্টকে হত্যা করবে বা কনস্ট্যান্টের নাটকটা সাজাবে তখন সবাই বিশ্বাস করবে। আর এগুলো কেন করেছে ডেভিড? তোমাদের নিশ্চয়ই মনে আছে
ওই বিতর্কে যখন গভর্নরের সাথে ডেভিড কথা বলেছিল তখন গভর্নর বলেছিল তুমি খালি একটা প্রমাণ করো যে কোনো নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে আমরা টেক্সাস থেকে ফাঁসির সাজা সরিয়ে নেব। আর এই কথাটাই সত্য করতে ডেভিড গেল, কনস্ট্যান্ট, ডাস্টি এবং ওই যে ওই বার্লিন নামের মেয়েটি ছাত্রী, ওরা মিলে এই প্ল্যানটা সাজিয়েছে। আর এতেই প্রমাণ হয়েছে যে নির্দোষ ব্যক্তিকেও ফাঁসি দেওয়া হয়। তো এইভাবেই ডেভিড গেল আর কনস্ট্যান্ট তাদের জীবন দিয়ে তাদের এই কাজটা সফল করে যায়। তো যাই হোক, জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট এই সিনেমাটা কিন্তু খুবই নাম করা সিনেমা। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী যে সিনেমাগুলো আসবে সেগুলো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমা দ্য পিয়ানিস্ট, এটা খুবই নাম করা একটা সিনেমা, প্রচুর মিম দেখেছো এই সিনেমাটির। আর তারপরের সিনেমাটি হচ্ছে, তোমরা অবশ্যই বিজ্ঞানী স্টিফেন হকিংস এর নাম শুনে থাকবে, তার জীবনী নিয়ে নির্মিত একটা সিনেমা যেটা নাম হচ্ছে দ্য থিওরি অফ এভরিথিং। আর এরপর থাকবে আমেরিকার জনপ্রিয় কাব্যের উপর নির্মিত একটা সিনেমা দ্য ট্রি অফ লাইফ, যেখানে আমরা ব্র্যাড পিটকে দেখতে পাবো। আর ব্র্যাড পিট যেহেতু এই সিনেমা করেছে, সিনেমার মান অবশ্যই ভালো হবে। আর এরপর আমরা 3টা লাভ স্টোরি সিনেমা দেখবো, একটা জাপানিজ সিনেমা লেট মি ইট ইউর প্যানক্রিয়াস, তারপরটা থাকবে হচ্ছে স্মেল ইউর সেন্ট। আর এরপর আমরা একটা জাপানিজ ড্রামা দেখবো যেটা নাম হচ্ছে মটোকারের বয়ফ্রেন্ড। এবং সেভেসফুড টোয়েন্টিতে মাসে 12টা ভিডিও আসতে পারে, তো 2 দিন গ্যাপ করে ভিডিও আসবে আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভিডিওটা এনজয় করেছো। তো তোমরা জানো আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, এবং সেখানে কি সুবিধা রয়েছে আমি তোমাকে বলি। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুললি কাস্টমাইজড। আমার 3টা ইউনিভার্সিটি ফ্রেন্ড রয়েছে, তাদের সাথে মিট আপ করার জন্য আমি যেটা করেছি, 3 ইডিয়ট, আমরা 3 বন্ধু, আমরা 3জনকে 3 ইডিয়ট বলতাম, 3 ইডিয়টস গ্যাং লিখে আমি একটা টি শার্ট ডিজাইন করেছি। এবং এইটার পিছনে নাম লেখা রয়েছে আলামিন, মানে আমার নাম। আর আমার আরেক যে বন্ধু, ওটার নাম লেখা রয়েছে হচ্ছে শান। তো কি হলো যে আমি এখান থেকে কাস্টমাইজ করে আমি টি শার্ট অর্ডার করেছি, এবং তুমিও চাইলে কিন্তু এরকম ভাবে কাস্টমাইজ টি শার্ট অর্ডার করতে পারো আমাদের কাছ থেকে। এবং তুমি চাইলে এখানে যে কোনো টেক্সট বা তুমি যদি ডিজাইন না করতে পারো, তুমি ডাইরেক্ট টেক্সট পাঠিয়ে দেবে, যে লেখাটা আমাকে একটু ডিজাইন করে লিখে দেন, ওরা তোমাকে ডিজাইন করে এরকম টি শার্ট বানিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের র্যান্ডম ব্র্যান্ডের পলো টি শার্ট, যেমন দেখতে পাচ্ছ এখানে র্যান্ডমের ব্র্যান্ডিং রয়েছে। এবং তুমি যদি চাও যে পেছনে আরো এক্সট্রা কিছু অ্যাড করবে, সেটাও করতে পারবে। কাপড়ের মানে যথেষ্ট ভালো, এবং তুমি তোমার সাইজ কালার ঠিক করে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে কাস্টমাইজ করে পলো টি শার্টও নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা এটা একটা হট সেলিং হুডি, আমাদের ওয়ান অফ দা মোস্ট বহুল বিক্রিত হুডি। সবচেয়ে বহুল বিক্রিত হুডি হচ্ছে আমাদের কোনটা আমি দেখাই, এটা হচ্ছে সবচেয়ে বহুল বিক্রিত হুডি, ভেনম, এটা সবচেয়ে বেশি বিক্রিত। এছাড়াও এটারও অনেক বেশি অর্ডার এসেছে। এটা হচ্ছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করে, শুধুমাত্র এখানে সামনে আর লোগোটা নিয়েছে আর পেছনের নামটা নিয়েছে, কিংবা অনেকে আছে পেছনের নামও নেয়, শুধুমাত্র কালার সিলেক্ট করে এই লোগোটা নিয়েছে, মানে যারা একটু কম ডিজাইন পছন্দ করে। আর এই হুডিটার 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, ইসলামিক হুডির 2টা ভার্সন, একটা ব্ল্যাক, আর এটা হচ্ছে যদি ঘুর আমি দেখাই, আর এটা হচ্ছে ক্রিম কালার, হোয়াইট না ক্রিম কালার। এবং তুমি চাইলে তোমার পছন্দ মতো কালার দিয়ে এই হুডিটা ডিজাইন করে নিতে পারবে। তো এই হুডিগুলো অর্ডার করার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, স্টোরের ফেসবুক পেজ, এবং যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে গিয়ে তুমি অর্ডার করতে পারো। এছাড়াও যদি তুমি মনে করো যে আমাদের যে স্টোরের যারা কর্মরত রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে, তাদের সাথে কথা বলে তুমি অর্ডার করবে, সেটাও করতে পারো, তাদের মোবাইল নম্বরও ওখানে দেওয়া রয়েছে। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের উইন্টার ক্যাম্পেইন সম্পর্কে, আমাদের কাছ থেকে পণ্য কিনে তুমি কিন্তু পেয়ে যেতে পারো রয়্যাল এনফিল্ড, জিক্সার, ল্যাপটপ, মোবাইল এবং ট্যাব সহ আরো অনেক পুরস্কার। আর তাছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের একটা ভিডিও রয়েছে, আমি একটা ভিডিও করেছি এই ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো বিদায় নিচ্ছি, বাই বাই।